সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি রাজীব স্যার। আজকে শুধু বই পড়বো না, আজকে মেটালস এবং নন মেটাল চ্যাপ্টারের পড়াগুলি কত সহজভাবে মাথায় রাখা যায় তাই শেখাবো তোমাদের। তাহলে আর দেরি নয়, চলো শুরু করি। কেমিস্ট্রিকে কত সহজভাবে শুরু করা যায়। তো হ্যালো স্টুডেন্টস, আমরা চলে আসলাম স্ক্রিনে। দেখো আমরা কি কি লার্নিং আউটকামস দেখবো। ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিস অফ মেটালস এন্ড নন মেটালস, হাউ ডু মেটালস এন্ড নন মেটালস রিয়াক্ট ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক কম্পাউন্ড। তারপরে দেখবো আমরা এক্সট্রাকশন অফ মেটালস। তাছাড়া আমরা 30+ পিওয়াইকিউ কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করবো। মোস্ট প্রবাবলি যেগুলি 2020 থেকে 2025 পর্যন্ত এসেছে, এগুলি তো থাকবেই, তাছাড়াও প্রিভিয়াসগুলি আমরা আলোচনা করার চেষ্টা করবো। মানে ইন টোটাল তুমি 30+ পিওয়াই কোশ্চেন ডিসকাশন সহকারে পেয়ে যাবে। তাহলে আমরা প্রথমে দেখি ফিজিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে এক সাইডে রাখি মেটালস, আর সাইডে রাখি নন মেটালস। এবার মেটালসের প্রপার্টিগুলি এবং নন মেটালসের কি প্রপার্টি একই সাথে আমরা দেখে নেব। তাহলে মেটালসের যে প্রপার্টি সেটার মধ্যে লাস্ট্রিয়াস থাকবে, মানে হ্যাভ শাইনিং সারফেস। কি থাকবে? শাইনিং সারফেস থাকবে, ঠিক আছে। ইনপিউর স্টেট, মেটালিক লাস্ট্রাস যেটাকে বলা হয়। কিন্তু নন মেটালিক কি থাকবে না, সেটা থাকবে না, মানে নন লাস্ট্রিয়াস হবে, ঠিক আছে। তারপরে মেটালস গুলি জেনারেলি হার্ড হবে আর নন মেটালস গুলি জেনারেলি কি হবে? সফট। আচ্ছা, একটু বলে রাখি, নন মেটালস গুলি বেশিরভাগই কিন্তু গ্যাসেস, ঠিক আছে, তো এগুলো সফট হবে। ওকে, তারপর আসো মেলিয়েবিলিটি। আচ্ছা, মেলিয়েবিলিটি মানে কি জানো? মানে এই যে একটা পার্ট দেখতে পাচ্ছ, মানে একটা মেটালের টুকরাকে যদি তুমি থিন শীটে পরিণত করতে পারো, হ্যাঁ, তাইলে সেই যে প্রপার্টি সেটার নাম হচ্ছে মেলিয়েবিলিটি, ঠিক আছে। এখন কে সবচেয়ে বেশি মেলিয়েবল সেটা কিন্তু মনে রাখতে হবে। গোল্ড এবং সিলভার হচ্ছে সব থেকে বেশি কিন্তু মেলিয়েবল, বুঝতে পেরেছি, কিন্তু নট মেলিয়েবল হয় না। নেক্সট আসো ডাক্টিলিটি। দেখো ডাক্টিলিটি যে বিষয়টা, সেটা হলো কি, একটা যদি মেটালকে তুমি তারে রূপান্তরিত করতে পারো, থিন ওয়্যারসে রূপান্তরিত করতে পারো, মানে কনভার্ট করতে পারো, ওই যে এবিলিটি বা প্রপার্টি সেটাকে বলা হয় ডাক্টিলিটি। যদি আমি একটা এক্সাম্পল বলি, সেটা যে গোল্ডের 1 গ্রাম গোল্ডকে যদি তুমি কোনো প্রসেসে, কোনো সিস্টেমের মাধ্যমে যদি তুমি এমন করতে পারো যেটাকে ডাক্টিলিটি, এটা ডাক্টিলিটি প্রপার্টি আছে যেটাতে মেটালস, তো সেটাকে 2 কিলোমিটার পর্যন্ত তা টানা যেতে পারে, মানে একদম চিকন শুরু তা টানা যেতে পারে 1 গ্রাম গোল্ড দিয়ে, ঠিক আছে। কিন্তু সেইভাবে দেখো নন ডাক্টাইল হলো নন মেটালস গুলা, ঠিক আছে। তারপর আমরা চলে আসি মেটালসের মধ্যে নেক্সট প্রপার্টি দিয়ে কি আছে? গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। মেটালস হয় গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, হয় বেস্ট এর কাতারে আছে কে? সিলভার, কপার, গোল্ড তারা আছে, ঠিক আছে। তাছাড়া নন মেটালস গুলি কি হয়? পুর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়। গুড কন্ডাক্টর অফ হিট হয় মেটালগুলি, যেমন সবচেয়ে বেস্ট আছে সিলভার এবং কপার। আর কি হয়? নন মেটালস গুলি পুর কন্ডাক্টর অফ হিট হয়, ঠিক আছে। হ্যাভ হাই মেল্টিং পয়েন্টস হয়, মানে মেটালস গুলি খুব সহজেই গলে না, আর নন মেটালস গুলি লো মেল্টিং পয়েন্টস হয়, ঠিক আছে। তারপরে যে প্রপার্টি সেটা দেখি, সেটা বলছে কি সোনোরাস। সোনোরাস মানে হলো যে এমন একটা প্রপার্টি যেটা নাকি সাউন্ড প্রডিউস করার এবিলিটি আছে। যেমন মেটালস প্রডিউস সাউন্ড অন স্ট্রাইকিং হার্ড সারফেস। যেমন দেখো তোমাদের স্কুলের মধ্যে যে ঘন্টাও দেওয়া হয়, আগেকার মানে আগের সময় যেটা ইউজ করতো ঘন্টা, মানে একটা হ্যামার দিয়ে এসে আঘাত করলে কি আওয়াজ হতো, তো এই যে শব্দটা, সেই শব্দ কোন প্রপার্টির জন্য তৈরি হয়? সেটা হচ্ছে সোনোরাস। কিন্তু সেই সোনোরাস প্রপার্টি নন মেটালসে নেই। তারপরে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিজিক্যাল স্টেট। মেটালসের সমস্ত মেটালসের ফিজিক্যাল স্টেট কিন্তু মোটামুটি ভাবে আমরা বলতে পারি সলিড, কিন্তু মার্কারি এমন একটা মেটাল যেটা নাকি কি থাকে? রুম টেম্পারেচারে সে সলিড থাকে না। সেম ভাবে তুমি আমরা যা জেনেছি যে নন মেটালস গুলি সাধারণত কি হয়? গ্যাসেস হয়, যেমন কি নাইট্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, এটসেট্রা, ঠিক আছে না। কিন্তু লিকুইড নন মেটালস একটা এক্সাম্পল হলো ব্রোমিন, বুঝতে পেরেছি। সেম ভাবে একটা সলিড নন মেটালের এক্সাম্পল দুটো হলো, একটা হলো কার্বন এবং সালফার। এগুলো খুব ইম্পর্টেন্ট, একদম ভালো করে মনে রাখবে কিন্তু তোমরা, ঠিক আছে। তো সলিড হচ্ছে কার্বন, সালফার, তারপর লিকুইড হচ্ছে ব্রোমিন, আর গ্যাসেস হচ্ছে নাইট্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, এটসেট্রা, ঠিক আছে। দেখো তারপর আমরা দেখছি এক্সেপশনস, যে স্যার এটা আবার কি? দেখো কেমিস্ট্রির মধ্যে এই সব পড়ার ক্ষেত্রে কি হয়, আমাদের একদম ফিক্স থাকে না। যেমন মেটালস গুলো আমরা বলেছিলাম যে খুব হার্ড হয়, কিন্তু আমরা এগুলি এক্সেপশনও পাবো যে মেটালস গুলো খুব সফট হয়। কথা বুঝতে পেরেছি। এই সমস্ত কোশ্চেন গুলি পরীক্ষা বেশি আসে। এখন যে শিটটা তোমাদের কাছে ওপেন করা, এই শিটটা থেকে পরীক্ষা আসার চান্স সব থেকে বেশি, বুঝতে পেরেছি। তো প্রথমে আমরা দেখছি যেমন অ্যালকালি মেটালস, ঠিক আছে। যেমন অ্যালকালি মেটালসে তোমার কি হয়? এই সোডিয়াম, লিথিয়াম, তারপরে পটাশিয়াম আর সো সফট দ্যাট ক্যান বি কাট উইথ এ নাইফ, মানে ছুরির সাহায্যে এগুলিকে কাটা যায়। এছাড়াও কাটা যায় তোমার গেলিয়াম এবং সিজিয়ামকে। নেক্সট নাম্বার পয়েন্ট হলো গেলিয়াম এবং সিজিয়াম হলো, আমরা নরমালি কি করেছিলাম যে মেটালসের মেল্টিং পয়েন্ট অনেক হাই, কিন্তু গেলিয়াম এবং সিজিয়াম হলো এরকম মেটালস যাদের মেল্টিং পয়েন্ট এতটাই লো যে তুমি হাতের তালুর মাঝখানে রাখলে সেগুলো গলে যাবে, ঠিক আছে। তারপর নাম্বার 3 তে দেখো লেড এবং মার্কারি। দেখো আমরা জানি মেটালস গুলি সাধারণত হিটের খুব ভালো কন্ডাক্টর হয়, কিন্তু লেড এবং মার্কারি হলো এরকম দুটো মেটালস যেগুলো কি হিটের একদম খারাপ বা পুয়ার কন্ডাক্টর, ঠিক আছে। তারা কিন্তু লিকুইড ফর্মে এক্সিস্ট করে। আচ্ছা, তারপর দেখি আমরা আরেকটা দেখি মেটালসের মধ্যে, সেটা হচ্ছে মেটালসের একবার শেষ করে নি, যে লেড হলো এরকম একটা মেটাল যেটা নাকি পুর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। সাধারণত আমরা কি জেনেছিলাম যে মেটালস গুলি ভালো কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়, কিন্তু এটা হচ্ছে একটা এক্সেপশন, লেড,
ওকে, তারপর আসি আমরা নন মেটালের দিকে চলে যাই। এখন নন মেটালের দিকে প্রথমে আমরা জেনেছিলাম যে মেটালস গুলি লাস্টারিয়াস হয়, মানে কি হয়, মানে লাস্টার্স থাকে, মানে চকচক করে, ঠিক আছে। কিন্তু নন মেটাল এরকম আছে কিন্তু, যেমন আয়োডিন এবং গ্রাফাইট, ঠিক আছে। তারপর আমরা জেনেছিলাম মেটাল গুলি হার্ড হয়, নন মেটাল গুলি সফট হয়, কিন্তু ডায়মন্ড কিন্তু একটা নন মেটাল, ঠিক আছে। এটা কার্বনের ফর্ম থাকে, ইজ দ্য হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স, ইট হ্যাজ হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট অলসো, ঠিক আছে। তাহলে এটা একটা এক্সেপশন। তারপর দেখো আমরা জানিছিলাম যে মেটালস গুলি ইলেকট্রিসিটি খুব ভালো কন্ডাক্টর ইলেকট্রিসিটি, কিন্তু নন মেটালস গুলি তা হয় না। কিন্তু এটা একটা এক্সেপশন হলো গ্রাফাইট, একটা নন মেটাল হলেও সে একটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে। তারপরে দেখো চলে আসলাম পরের স্লাইডে। দেখো এটা একটা কোশ্চেন যেটা নাকি 2024 এবং 2020 তে এসেছে। দেখো এই যে কোশ্চেনটা কি বলেছে, দেখো তো এগুলো পারো কিনা এই কোশ্চেনটা। এ মেটাল এন্ড এ নন মেটাল দ্যাট এক্সিস্ট ইন লিকুইড স্টেট এট রুম টেম্পারেচার আর রেসপেক্টিভলি। তাহলে প্রথম নামটা অবশ্যই কি হতে হবে, মেটালস হতে হবে, আর পরের নামটা অবশ্যই নন মেটালস হতে হবে, যেটা নাকি লিকুইড স্টেটে এক্সিস্ট করে রুম টেম্পারেচারে। তাহলে ফটাফট আনসারটা বলে দাও। তাহলে আনসারটা কি হবে, অপশন সি, মার্কিউরি এবং ব্রোমিন। মার্কিউরি হচ্ছে এমন একটা মেটাল যেখানে রুম টেম্পারেচারে সে লিকুইড, এবং ব্রোমিন হচ্ছে এরকম একটা নন মেটাল যে নাকি রুম টেম্পারেচারে লিকুইড। বুঝতে পেরেছি? চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো তো। দেখো বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেটাল ইজ malleable and a poor conductor of electricity। 2023 তে কিন্তু এটা সিবিএসই তে এসেছে। তাহলে সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তরটা হয়ে যাবে, দেখো প্রথমে আমরা ডিসকাশন করি কিভাবে। দেখো কপার কিন্তু মেলেবল, কিন্তু সে কিন্তু পোর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি না, তাহলে এটা আনসার না। অপশন বি, জিঙ্ক কিন্তু মেলেবল হলেও কি না, পোর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি না। সিলভারও পোর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি না, তাহলে আনসার হচ্ছে, একটু আগে পড়েছিলাম, লেড। লেড হচ্ছে এরকম একটা মেটাল যা নাকি প্রপার্টি, তাহলে এটা কিন্তু আমরা এক্সেপশনে শিখেছিলাম। তাহলে লেড হচ্ছে এরকম একটা মেটাল যে নাকি মেলেবল হয়েও সে পোর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তারপরে চলে যাই নেক্সট স্লাইডে। তারপরে কোশ্চেন করেছে, দেখো তারপর কি বলেছে এই স্লাইডে, বলেছে কপার এন্ড অ্যালুমিনিয়াম আর ইউজড ফর মেকিং কুকিং ভেসেলস বিকজ, কি কি কারণে। দেখো কপার এবং অ্যালুমিনিয়ামকে কেন আমরা রান্নার ভেসেল বাসনপত্র নির্মাণে ব্যবহার করি, তাহলে আনসার কি হবে, একটা আনসার হবে দে আর গুড কন্ডাক্টরস অফ হিট, তারা হিটের খুব ভালো কন্ডাক্টর এবং তাদের মেল্টিং পয়েন্টও খুব বেশি, তারা খুব সহজে মেল্ট হয় না, ঠিক আছে। তারপর যদি নেক্সট কোশ্চেন বলি, একটা রিজন বলি যে গোল্ড এন্ড সিলভার ইউজড ফর জুয়েলারি মেকিং বিকজ দে আর লাস্ট্রিয়াস, মেলেবল, ডাকটাইল এন্ড কোরোশন রেসিস্ট্যান্ট, তাদের কোরোশন সাধারণত হয় না, তাই গোল্ড এবং সিলভারকে আমরা জুয়েলারি কাজে ইউজ করি। বুঝতে পেরেছি? তারপরে নেক্সট দেখো, সেটা হচ্ছে কার্বনের থেকে একটা প্রপার্টি আমরা জানবো, সেই প্রপার্টির নাম হচ্ছে অ্যালোট্রোপ, ঠিক আছে। অ্যালোট্রোপ হচ্ছে এরকম একটা প্রপার্টি যেটা নাকি একটা নন মেটাল বা মেটালের যদি বিভিন্ন রকম ফর্ম থাকে তখন তারা আমরা কই ইচ ফর্মের আমরা কই অ্যালোট্রোপ। যেরকম মনে করো কার্বন ইজ এ নন মেটাল দ্যাট ক্যান এক্সিস্ট ইন ডিফারেন্ট ফর্ম, ইচ ফর্ম ইজ কল্ড অ্যালোট্রোপ। তাদেরকে কি বলা হয়, অ্যালোট্রোপ। যেমন কার্বনের ফর্ম, গ্রাফাইট কিন্তু কার্বনের ফর্ম, তারপর কোল মানে কয়লা কিন্তু কার্বনের ফর্ম, তারপর ডায়মন্ডও কিন্তু কার্বনের ফর্ম। তাহলে প্রত্যেকটা ফর্মকে আমরা কি বলবো, অ্যালোট্রোপ বলবো, ঠিক আছে। চলে যাই নেক্সট স্লাইডে। দেখো চলে আসলাম পরের স্লাইডে। এখানে সিবিএসই 2020 তে একটা কোশ্চেন এসেছে। দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে রাইট টু প্রপার্টিজ অফ গোল্ড হুইচ মেক ইট দ্য মোস্ট সুইটেবল মেটাল ফর অর্নামেন্টস, মানে অলংকার বানানোর কাজে ইউজ করা হয় কোন দুটো প্রপার্টি থাকার কারণে। এটা ইজি, আমরা একটু আগে পড়ে আসলাম, একটা হচ্ছে মেলেবল আর একটা হচ্ছে ডাকটাইল। এই দুটো প্রপার্টি থাকার কারণেই তো আমরা গোল্ডকে ইউজ করতে পারি। সবচেয়ে বড় তো প্রপার্টি এটি না, যদি মেলেবল ডাকটাইল না থাকতো তাহলে তো সেটা পাতে এবং তারে রূপান্তরিত করা যেত না, তাহলে তো অর্নামেন্ট কিভাবে হবে, ঠিক আছে না। নাম্বার 2 বলছে নেম টু মেটালস হুইচ আর দ্য বেস্ট কন্ডাক্টরস অফ হিট। আচ্ছা, বেস্ট কন্ডাক্টর অফ হিট আমরা প্রপার্টির মধ্যে জেনে এসেছি, সে কি এগুলা, সেটা সিলভার এবং কপার। তারপর হচ্ছে নেম টু মেটালস দ্যাট হুইচ মেল্টস হোয়েন ইউ কিপ দেম অন ইউর পাম। এইটা আমরা একটু আগে জেনেছি যে হাতের তালুর মধ্যে রাখলে গিলিয়াম এবং সিজিয়াম কি করে গলে যায়। এরকম দুটো মেটাল হচ্ছে গিলিয়াম এবং সিজিয়াম। চলে যাই আমরা পরের স্লাইডে। তো চলে আসলাম আমরা পরের স্লাইডে। এখানে আমরা বলবো কেমিক্যাল প্রপার্টিস। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিস মানে কি জানো, কেমিক্যালি রিঅ্যাকশন গুলি পড়তে হবে আমাদের। কি পড়তে হবে, কেমিক্যাল রিঅ্যাকশন। যেমন মেটাল অক্সিজেনের সাথে কি রিঅ্যাকশন করবে, ঠিক আছে। তারপর মেটাল ওয়াটারের সাথে কিরকম রিঅ্যাকশন করবে, তারপরে মেটাল তোমার এসিডের সাথে কিরকম রিঅ্যাকশন করবে, এরকম ভাবে আমাদের পড়তে হবে। প্রথমে আমরা দেখছি মেটাল অক্সিজেনের সাথে কিরকম রিঅ্যাকশন করবে। দেখো মেটাল যখন অক্সিজেনের সাথে মিলে, ঠিক আছে, রিঅ্যাকশন করে, তখন সেটা মেটালিক অক্সাইড তৈরি করে। এই মেটালিক অক্সাইডগুলি জেনারেলি প্রায় কইতে পারো 90% 95% জেনারেলি বেসিক ইন নেচার হয়। কি হয়, বেসিক ইন নেচার। এখন আমরা লিটমাস পেপারের প্রপার্টি জানি, লিটমাস পেপার কি করে, বেসিকে কি হয়, রেড লিটমাস পেপার কি করে, ব্লুতে টার্ন করে। সেটাও কিন্তু ইন্টার কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এখন আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ নিয়ে একটু কথাবার্তা বলি। আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন করতে সময় রিঅ্যাক্টিভিটি সিরিজ নিয়ে পড়েছিলাম। ওই যে রিঅ্যাক্টিভিটি সিরিজ আছে ওইটার মধ্যে দেখো একদম টপ পজিশনে কি আছে, পটাশিয়াম সোডিয়াম, ঠিক আছে। তার মানে কি, রিঅ্যাক্টিভিটি সিরিজের টপ পজিশনে পটাশিয়াম সোডিয়াম, তার মানে হলো একদম তাদের রিঅ্যাক্টিভ যে অ্যাটেনশন, যে তাদের যে রিঅ্যাক্টিভ যে পাওয়ার সেটা কিন্তু সবথেকে বেশি। তাহলে কি হলো, পটাশিয়াম এবং সোডিয়াম সবথেকে বেশি রিঅ্যাক্টিভ। তাহলে কি করবে, সে অক্সিজেনের সাথে আসা মাত্রই কি করবে, সে K2O তৈরি করবে।
মানে পটাশিয়াম, সেম ভাবে সোডিয়াম কি তৈরি করবে, Na2O তৈরি করবে। তাই সেটা আমি এখানে লিখে দিলাম যে পটাশিয়াম আর সোডিয়াম রিঅ্যাক্ট সো ভিগোরাসলি উইথ অক্সিজেন দ্যাট দে ক্যাচ ফায়ার বার্নস ইন এয়ার। এমন পরিমাণ হিট প্রডিউস করে, কি প্রডিউস করে, হিট প্রডিউস করে, বুঝতে পেরেছো? হিট প্রডিউস করে, এত পরিমাণ হিট প্রডিউস করে যে সেটা আগুন ধরে যায়, ঠিক আছে, ইভেন ইফ কেপ্ট ইন ওপেন, শুধু ওপেনে রাখলি, বুঝতে পেরেছি? তারপর আসে, তাহলে তো সেটা সমাধান কি? তাহলে দেখা যায় যে আমি পটাশিয়াম আর সোডিয়াম একটু আমি ঘরের মধ্যে দিয়ে রাখতে পারবো না, ঠিক আছে না, সেটা আগুন লেগে যাবে, খুব জোরে কি করে বার্ন হবে। এখন দেখো সেটাকে আমরা প্রোটেক্ট করার জন্য সেটা আমরা কোথায় ক্যাপ করি? সেটা আমরা ক্যাপ করি কেরোসিনের মধ্যে। কেরোসিন যে এই কেরোসিন তেলের মধ্যে আমরা কি করি, সেটা ক্যাপ করি, কেন করি? তো প্রোটেক্ট দেম ফ্রম বার্নিং ইন এয়ার, সেটাকে জ্বলতে আমরা বাধা দিই এবং সেই অ্যাক্সিডেন্টাল ফায়ারের হাত থেকে আমরা কি করি, রক্ষা করি, বুঝতে পেরেছি? তাছাড়াও আমরা এখানে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর কপারের রিঅ্যাকশন দেখবো, এই তিনটেই দেখবো, বেশি দেখবো না, ঠিক আছে, এগুলি চলবে। দেখো প্রথম আমরা ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন, সেটা আমরা চ্যাপ্টার 1 পড়েছিলাম, মনে আছে তো? ওই যে ম্যাগনেসিয়াম রিবন বলে একটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটার সাথে এটা রিলেটেড। দেখো ম্যাগনেসিয়াম যখন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তখন কি পরিমাণ, প্রচুর পরিমাণে হিট প্রডিউস করে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, এবং সেটা কি হয়, হোয়াইট পাউডার হয়। কিন্তু এটা কিন্তু একটা কোশ্চেন, এটা মনে রাখবে যে ম্যাগনেসিয়াম অক্সাইড কি কালার হয়ে থাকে, হোয়াইট কালারের হয়ে থাকে, হোয়াইট পাউডার হিসেবে হয়ে থাকে। এখন এই যে ম্যাগনেসিয়াম রিবন বার্নস উইথ ডেজলিং হোয়াইট লাইট, সেটা ডেজলিং হোয়াইট লাইট হিসাবে কিন্তু সে জ্বলে। এটা কিন্তু প্রত্যেকটা প্রপার্টি কিন্তু একটা কিন্তু কোশ্চেন, কিন্তু বুঝতে পেরেছো? তারপর দেখি চলো, হ্যাঁ, তারপর আমরা চলে যাই অ্যালুমিনিয়ামের প্রপার্টির দিকে, ঠিক আছে? তাহলে অ্যালুমিনিয়াম যখন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, সে কি করে? অ্যালুমিনিয়াম যখন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তখন অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে, ঠিক আছে? এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করলো Al2O3, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু এত কঠিন কিছু না, এটা জাস্ট ব্যালেন্সিং করতে হবে, ব্যালেন্সিং করলে তোমরা এটা পেয়ে যাবে। তাহলে অ্যালুমিনিয়াম প্লাস অক্সাইডে অ্যালুমিনিয়াম অক্সাইড যখন তৈরি হলো, এই যে অ্যালুমিনিয়াম বার্নস উইথ এ ব্রাইট হোয়াইট ফ্লেম, সেটা কিভাবে চলে? ব্রাইট হোয়াইট ফ্লেমে কিন্তু চলে, ফর্মস এ প্রোটেক্টিভ অক্সাইড লেয়ার। আচ্ছা, এই ব্যাপারটা বুঝা। আচ্ছা, অ্যালুমিনিয়াম যখন মনে করো আমি একটা অ্যালুমিনিয়াম শীট বা অ্যালুমিনিয়ামের একটা তারকে জ্বালালাম, সেটা কি করবে জানো? সেটা জ্বলার সময় সে একটা প্রোটেক্টিভ, মানে অ্যালুমিনিয়াম অক্সাইডেরই একটা প্রোটেক্টিভ লেয়ার সে তৈরি করে নেবে তার সারফেসের মধ্যে উপরিভাগে, যাতে করে ফার্দার অক্সিডেশন না হয়, হুইচ প্রিভেন্টস অ্যালুমিনিয়াম ফর এনি ফার্দার অক্সিডেশন, ঠিক আছে? বুঝতে পেরেছি? এই যে প্রপার্টিটা, এই যে আলাদা করে যে একটা লেয়ার বানানোর প্রপার্টিটা কিন্তু আমরা জিঙ্ক এবং লেডের মধ্যে দেখতে পাই, কিন্তু পরীক্ষার জন্য অ্যালুমিনিয়ামটা ভালো করে ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর আমরা চলে যাই পরেরটার মধ্যে, পরের যে মেটাল সেটা হচ্ছে কপার। আচ্ছা, এটা আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে এটা পড়েছিলাম। দেখো কপারের কালার কি হয়, সাধারণত রেড হয় বা ব্রাউন কালার হয়, ঠিক আছে? কপারকে যখন আমরা হিট দিই এবং সেটাকে জ্বালাই, সেটা সারাউন্ডিংস এর অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কপার অক্সাইড তৈরি করে, সেটা কিন্তু অবশ্যই কি কালার হয়, ব্ল্যাক কালার হয়, কারণ সেটা জ্বলে গেছে। তো কপার কি হয়, কপার ডাজ নট বার্ন, টেক্স লং টাইম এন্ড টার্নস ব্ল্যাক, সেটা কি হয়ে যায়, অনেকক্ষণ পরে সেটা কি কালার হয়ে যায়, ব্ল্যাক কালার হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মেটালসের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন, মেটাল অক্সাইডের রিঅ্যাকশন। আচ্ছা, এখন আরেকটা কথা বলে রাখি, যদি আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজটা আমরা একটু পরে দেখছি, রিঅ্যাক্টিভিটি সিরিজের একদম নিচে কিন্তু গোল্ড এবং সিলভার আছে, আছে না? এই রিঅ্যাক্টিভিটি সিরিজের গোল্ড এবং সিলভার নিচে থাকার অর্থ হলো সেগুলো একদম কম রিঅ্যাক্টিভ। তো কম রিঅ্যাক্টিভ কি করবে, সারাউন্ডিং এর অক্সিজেনের সাথে কি করবে না, রিঅ্যাক্ট করবে না। এটা এখানে লিখেছি দেখো, গোল্ড এন্ড সিলভার ডু নট রিঅ্যাক্ট উইথ অক্সিজেন ইভেন এট হাই টেম্পারেচার। তারা কি করে না, রিঅ্যাক্ট করে না, মানে সেটা যতই টেম্পারেচার হোক, বুঝতে পেরেছি? চলে যাই আমরা নেক্সট স্লাইডে। তারপর দেখো সিবিএসসি 2025, 2020 এবং 2016 কিন্তু এই কোশ্চেনের টাইপের এসেছে। দেখো কি বলেছে, কনসিডার দ্য ফলোইং মেটালস, কি বলেছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, কপার, সিলভার, আয়রন, হ্যাঁ, সিলেক্ট ফ্রম দ্য অ্যাবভ মেটালস এ মেটাল হুইচ, দেখো এক নম্বর কোশ্চেন কি বলেছে, ডাজ নট রিঅ্যাক্ট উইথ অক্সিজেন ইভেন এট হাই টেম্পারেচার। তো ইভেন এট হাই টেম্পারেচার কি ছিল, সিলভার এবং সিলভার ছিল, সিলভার একটা অপশন ছিল, হ্যাঁ, সিলভার এবং গোল্ড ছিল ডাজ নট রিঅ্যাক্ট অপশনে, ঠিক আছে? তো এখানে তো গোল্ড অপশন নেই, তো এখানে সিলভার হচ্ছে রাইট আনসার। নেক্সট নাম্বার 2 হচ্ছে রিঅ্যাক্টস উইথ অক্সিজেন এট অর্ডিনারি টেম্পারেচার এন্ড ফর্মস এ প্রোটেক্টিভ অক্সাইড, আমরা একটু আগে দেখলাম সেটাকে অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে ক্যাচেস ফায়ার হোয়েন কেপ্ট ইন ওপেন, সেটা একটু আগে দেখলাম, সোডিয়াম এবং পটাশিয়াম। তাহলে এখন সোডিয়াম নেই, তার আনসার কি হবে, পটাশিয়াম হবে। ডাজ নট বার্ন ইন অক্সিজেন বাট দ্য হট মেটাল ইজ কোটেড উইথ ব্ল্যাক কালার, একটু আগে বলেছিলাম সে বার্ন হয় না কিন্তু কি হয়ে যায়, ব্ল্যাক কালার হয়ে যায়, সেটাকে কপার। তো খুব পরীক্ষা রিলেটেড টপিকসই কিন্তু আমি আলোচনা করছি, খুব ইম্পর্টেন্ট এগুলো যদি তুমি বারবার রিভাইজ করতে পারো, বারবার দেখতে পারো, মনে রাখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষার জন্য আর কোনো এরকম টেনশন নেই। তারপর দেখো পরের কোশ্চেন বলেছে 2021 কিন্তু কোশ্চেনটা বলেছে, হোয়াই ইজ পটাশিয়াম কেপ্ট ইন ইমার্জড ইন কেরোসিন, সেটার আনসার আমরা একটু আগে পড়ে আসলাম, যে পটাশিয়াম ইজ হাইলি রিঅ্যাক্টিভ মেটাল, ইট রিঅ্যাক্টস সো ভিগোরাসলি উইথ অক্সিজেন দ্যাট দে ক্যাচ ফায়ার ইভেন ইন কেপ্ট ইন দ্য ওপেন। তো দে আর কেপ্ট ইনসাইড দ্য কেরোসিন অয়েল টু প্রোটেক্ট দেম ফ্রম বার্নিং ইন এয়ার এন্ড প্রিভেন্টস অ্যাক্সিডেন্টাল ফায়ার। এটা আমরা একটু আগে দেখে আসলাম, দেখো 2021 কিন্তু কোশ্চেনটা এসেছে। দেখো তারপর আমি একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো মেটালসের যে কি জানি অক্সাইড গুলি ছিল, আমরা যেটা আগে বললাম, মেটাল অক্সাইড গুলি কি ছিল, এগুলি সাধারণত কি ছিল, বেসিক ইন নেচার ছিল, কিন্তু এখানে সেটার অল্টারনেটিভ ডিফারেন্স হিসেবে মনে রাখতে পারো যে নন মেটালের অক্সাইডগুলি জেনারেলি গিভস কি এসিডিক অক্সাইড, হ্যাঁ, নন মেটালস জেনারেলি গিভস এসিডিক অক্সাইড হোয়েন বার্নিং এয়ার। মনে করো আমি সালফার নিলাম, মানে এস দিলাম, এই এস কে যদি তুমি অক্সিজেনের সাথে বার্ন করো তাহলে SO2 ফর্ম করবে, সালফার ডাইঅক্সাইড ফর্ম করবে, সেটা কি হবে, এসিডিক ইন নেচার, বুঝতে পেরেছি? সেম ভাবে তুমি কার্বন নাও, কার্বনের সাথে যদি তুমি অক্সিজেন তুমি প্লাস করো, মানে বার্ন করো এয়ারের মধ্যে, তাহলে সেটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, সেটা কিন্তু এসিডিক ইন নেচার হবে, বুঝতে পেরেছি? চলে যাই নেক্সট স্লাইডে।
তো আমরা চলে আসলাম কিন্তু পরের স্লাইডে। এই পরের স্লাইডে আমরা দেখব ফ্লেম টেস্ট। এই যে ফ্লেম টেস্ট, সে ব্যাপারটা কি আমি বলি। ফ্লেম টেস্টের ব্যাপারটা হলো যে একটু আগে আমরা বলেছি যে পরে আসলাম যে সোডিয়াম, তারপর পটাশিয়াম, এগুলি নর্মালি এয়ারের মধ্যে থাকলে কি করে যায়, প্রচুর পরিমাণে হিট প্রডিউস করে এবং সেটাতে কি ধরে যায়, ফায়ার মানে আগুন ধরে যায়, ঠিক আছে না। তো সেই আগুন বা সেই ফায়ারের ফ্লেমটার কালার কি হবে সেটা আমরা এখন জানবো, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে দেখছি লিথিয়াম। তো লিথিয়ামের যে কালারটা, ফ্লেম কালারটা, সেটা হচ্ছে ক্রিমসন। এই যে ক্রিমসন, সেটার আসল অর্থ হলো কি জানো, সেটা হলো ডার্ক 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 রেড। বুঝতে পেরেছি, ডার্ক রেড হচ্ছে এই ক্রিমসনের অর্থ। তারপর হলো সোডিয়াম। সোডিয়াম কি কালার দেয়, ফ্লেমের কালার ইয়েলো। পটাশিয়ামের ফ্লেমের কালার হচ্ছে লিল্যাক। এই যে লিল্যাক হলো, লিল্যাকের আসল অর্থ হলো পার্পল, লাইট পার্পল কালার, লাইট পার্পল কালার। তো এই হচ্ছে আমার লিল্যাক। আর ক্যালসিয়ামের সেটা হচ্ছে অরেঞ্জ রেড, এবং কপারের হচ্ছে গ্রিন। এই যে তোমার 1 2 3 4 5 এই যে 5টা এলিমেন্ট আছে, এলিমেন্টের ফ্লেম কালার কিন্তু তোমাকে একদম মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। তার জন্য আমি তোমাদেরকে ট্রিকটা বলে দেবো, যে যেভাবে পারো সেভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। তো দেখো আমি একটা স্টোরি হিসেবে তোমাকে জিনিসটা মনে রাখার জন্য হেল্প করি। যদি স্টোরি হিসেবে মনে না রেখে ডাইরেক্টলি তুমি লিথিয়াম ক্রিমসন, সোডিয়াম ইয়েলো, পটাশিয়াম লিল্যাক, ক্যালসিয়াম অরেঞ্জ রেড, কপার গ্রিন এভাবে মনে রাখতে পারো তো ভালো। আমি একটা চেষ্টা করছি একটা স্টোরি হিসেবে তোমাকে মনে রাখতে সাহায্য করবে। দেখি স্টোরিটা বলে। একটা অরেঞ্জ কালার কার ছিল, কি ছিল, অরেঞ্জ কালার কার ছিল। সেই অরেঞ্জ কালার যে কারটা ছিল, সেই অরেঞ্জ কালার কারের ড্রাইভার ছিল একটা তোমার পার্পল পটেটো, ঠিক আছে। এবং সে যখন ড্রাইভিং করছিল, সামনেই কিন্তু রেড লাইট পড়েছিল। কি বলেছিল, রেড লাইট। তখন সে রেড লাইটকে অতিক্রম করে, মানে রেড লাইটকে না দেখে বা অবমাননা করে সামনের দিকে যাচ্ছে। তখন একজন গ্রিন কপ এসে দাঁড়া করালো গাড়িকে এবং জিজ্ঞেস করলো যে রেড লাইট থাকা সত্ত্বেও তুমি কেন সামনের দিকে যাচ্ছ। তখন সে বললো, স্যার আমি এই ইয়েলো সানটার জন্য আমি রেড লাইটটা দেখতে পাচ্ছিলাম না। এই হচ্ছে ছোট্ট একটা স্টোরি। এই স্টোরিটা থেকে কিন্তু আমরা রিলেট করতে পারবো। কিরকম দেখো, যেমন তো দেখো আমরা কিভাবে রিলেট করি সেটা দেখো। প্রথমে হচ্ছে এখানে সান। তো সান মানে কি, এখানে এস সোডিয়াম মিন করছে। তো সোডিয়াম কি কালার, ইয়েলো কালার, বুঝতে পেরেছি। তারপর এখানে সিও আছে, সিও মানে কি কপার। তাহলে কপার কোন কালার দেবে, গ্রিন কালার, বুঝতে পেরেছি। তারপর কি আছে, কার, এই যে কার অরেঞ্জ, তাহলে এই সি মানে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম অরেঞ্জ কালার দেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে রেড লাইট, নাকি রেড লাইট, তো এখানে লাইটের এই এলা হচ্ছে লিথিয়াম, সেটা কি কালার, ডার্ক রেড মানে ক্রিমসন কালার। এবং পটাটো মানে হচ্ছে তোমার পটাশিয়াম, সেটা কি কালার, পার্পল কালার, বুঝতে পেরেছি। মানে মূল কথা হলো তোমাকে এই ফ্লেম কালারগুলি জানতে লাগবে যেইভাবেই হোক, ঠিক আছে। এবার একটা এডিশনাল একটা বিষয় বলি। এখন যদি পরীক্ষার সময় এরকম ভাবে কোশ্চেন আসে যে আমরা তো মেটালের পড়েছি না, এই মেটালের ফ্লেম কালার কি এটা পড়েছি, কিন্তু আমরা তো সল্টের কোনো কালার পড়িনি। যেমন পরীক্ষায় মনে করে আসলো CaCl2, হ্যাঁ, সেটার কালার কি, তাহলে তুমি চিন্তা করবে যে এখানে মেটাল কি আছে। তো এখানে মেটাল দেখো কি আছে, ক্যালসিয়াম আছে। তো ক্যালসিয়ামের কালার কি, আমরা একটু আগে বললাম যে ক্যালসিয়ামের কালার হলো অরেঞ্জ রেড, তাহলে আনসার কি হবে, অরেঞ্জ রেড হবে, বুঝতে পেরেছি। সেম ভাবে NaCl আছে, NaCl, তো NaCl এর মধ্যে মেটাল কে, Na, তাহলে Na এর কালার কি ছিল, Na এর কালার ছিল ইয়েলো, তাহলে আনসার হবে ইয়েলো, বুঝতে পেরেছি তো। তারপর আমরা চলে যাই অ্যামফোটেরিক সাবস্টেন্সে, ঠিক আছে। তাহলে আমরা চলো দেখি অ্যামফোটেরিক অক্সাইডটা কি, আগে দেখি। আচ্ছা দেখো আমরা একটু আগে পড়ে আসলাম বা দেখে আসলাম যে মেটালের অক্সাইডগুলো কি হয়, জেনারেলি বেসিক ইন নেচার হয়, পড়ে আসলাম। তো বেসিক হলে অবশ্যই কি করবে, লিটমাস পেপারকে সে রেড থেকে কোথায় নিয়ে যাবে, লিটমাস পেপারকে কোথায় নিয়ে যাবে, রেড থেকে ব্লুতে নিয়ে যাবে, হ্যাঁ, সে বেসিক তো, বুঝতে পেরেছি। এই তাহলে মেটালের অক্সাইডগুলি জেনারেলি বেসিক হয় এবং সেগুলি লিটমাস পেপার রেড থেকে ব্লুতে নিয়ে যায়, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, কপার অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ঠিক আছে। কিন্তু দেখো, কিন্তু সাম মেটাল অক্সাইড শো বোথ এসিডিক এন্ড বেসিক নেচার। কি করে, এসিডিক নেচার শো করে এবং বেসিকও নেচার শো করে, যেমন অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক। আচ্ছা এই যে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক কোন সময় তারা এই যে নেচারটা শো করবো, কোন সময় এসিডিক হইব, কোন সময় বেসিক হইব, সেটা ডিপেন্ড করবো সে কার সাথে রিঅ্যাকশন হইতেছে, ঠিক আছে। ওইটা আমি আরেকটু ক্লিয়ার ভাবে তোমাদেরকে বুঝাই যাচ্ছি। দেখো এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড কার সাথে রিঅ্যাক্ট করতেছে, HCl এর সাথে রিঅ্যাক্ট করতেছে। তাহলে HCl আমরা সবাই জানি HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা অ্যাসিড, ঠিক আছে। তাহলে সেই এই যে অ্যামফোটেরিক অক্সাইড মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, সে নিজের কি বানিয়ে নিব, বেস হিসেবে ট্রিট করে নিব, কথা বুঝছি। মানে যেটা তার পক্ষে, মানে তার সাথে যেটা বিক্রিয়া মানে রিঅ্যাকশন করতেছে, সে তার অপোজিটটা বানিয়ে নিব। এসিড থাকে বেস বানিয়ে নিব, বেস থাকে এসিড বানিয়ে নিব। তো এসিড আছে সে নিজে কি বানিয়ে নিব, বেস বানিয়ে নিব, বুঝতে পারছি। তাহলে এখানে হয়ে গেল বেস আর এখানে হয়ে গেল এসিড। আমরা আগে পড়ছিলাম যে এসিড এবং বেস রিঅ্যাকশনে সল্ট এন্ড ওয়াটার তৈরি হয়, এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করে, ঠিক আছে। তো জানি তো, তাহলে এখানে একটা সল্ট তৈরি হয়েছে AlCl3 এবং H2O, এই যে Al সেটা Cl এর সাথে কানেক্ট হইতেছে এবং H টা কানেক্ট হইছে O এর সাথে, বুঝতে পারছি। সেম ভাবে Al2 সেম অক্সাইড দেই, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এই Al2O3 যখন তোমার বেসের সাথে রিঅ্যাকশন করে তখন সে নিজের কি বানিয়ে নেয়, এসিড আবার বানিয়ে নেয়। তখন সে আগের মতোই নিউট্রালাইজেশন রিঅ্যাকশন সল্ট এবং ওয়াটার তৈরি করে। এই যে রিঅ্যাকশনের মধ্যে এই যে সল্টের পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো।
এই যে আমরা যে সল্টটা পেলাম সেখানে NaAlO2, সেই সল্টটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, এই নামটা খুব ভালো করে মনে রাখবে। এই যে অ্যাম্ফোটেরিক অক্সাইডের কিন্তু এই রিঅ্যাকশন কিন্তু তারা দেখবো। যেমন হঠাৎ করে একটা কোশ্চেন দিয়ে দিল যে আমরা অ্যাম্ফোটেরিক অক্সাইডের ডেফিনেশন লেখো এবং এটা রিঅ্যাকশন পুট করে সেটা আমাদেরকে এক্সপ্লেন করে দেখো, তখন কিন্তু এই রিঅ্যাকশনগুলি লাগবে। তারপর আসো নেক্সট, সাচ মেটাল অক্সাইড হুইচ রিঅ্যাক্ট উইথ বোথ অ্যাসিডস অ্যাজ ওয়েল অ্যাজ বেসেস টু প্রোডিউস সল্টস অ্যান্ড ওয়াটার আর নোন অ্যাজ অ্যাম্ফোটেরিক অক্সাইড। বুঝতে পেরেছি? তারপর চলে আসলাম পরের স্লাইডে। দেখো একটা কোশ্চেন এসেছে, এটা 2025, 2024, 2023, 2020 এবং 2016 এরকম টাইপের কোশ্চেন এসেছে। কতটুকু ইম্পর্টেন্ট তোমরা কতবার এসেছে তা থেকেই বুঝতে পারবে। এখন প্রথম কোশ্চেন, এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, হোয়াট আর অ্যাম্ফোটেরিক অক্সাইডস। ঠিক আছে, with the help of balanced chemical equations show that aluminum oxide is an amphoteric oxide। তো আমরা একটু আগে বললাম এই কোশ্চেনটা সবটা এটাই কিন্তু চলে এসেছে। হ্যাঁ, 25, 24, 23, 20, 16 কিন্তু এসেছে। Some metal oxide show both acidic and basic nature, like aluminum oxide and zinc oxide. Such metal oxide which react with both acids as well as bases to produce salts and water are known as amphoteric oxides। তো এটা আমাদের যে রিঅ্যাকশনটা বলেছিলাম, যেগুলি দুইটা রিঅ্যাকশন একদম ভালো করে শিখবে, দুইটা রিঅ্যাকশন তুমি ব্যালেন্স সহকারে এখানে লিখে দেবে, বাস আনসার কমপ্লিট। বুঝতে পেরেছি? তাহলে এই ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখি। চ্যাপ্টারের বাকি অংশটুকু আমরা পার্ট 2-তে দেখব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছায়।